আপনি কোয়ালিফাইড কিন্তু আপনি ইনভিজিবল। আপনি 20-30টা জবে অ্যাপ্লাই করেছেন, আপনার কোয়ালিফিকেশন আছে, কিন্তু কেউ আপনাকে কল ব্যাক করছে না। প্রবলেম এইটাই যে লিঙ্কডইনের যে এআই সিস্টেম আছে সেটা আপনাকে এমপ্লয়ারের সাথে ম্যাচ করতে দিচ্ছে না। আপনি এতগুলো জবে অ্যাপ্লাই করেছেন কিন্তু লিঙ্কডইনে খালি একটা কোম্পানি আপনাকে বারবার নক করছে, লিঙ্কডইন প্রিমিয়াম। একটা রিয়েল মানুষ আপনার সিভিকে রিজেক্ট করার আগে এআই আপনার সিভিটাকে রিজেক্ট করে দিচ্ছে। এই গেমের ফাইনাল বস অথবা আপনার ফিউচার বসকে যদি আপনি মিট করতে চান তাহলে তার রোবট হেল্পারদেরকে আগে বিট করতে হবে। এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে আপনার সিভিকে এআই অপটিমাইজ করতে হয় যেন এআই আপনাকে থামানোর বদলে আপনাকে উল্টারও হেল্প করে টপ চয়েস হতে। মাই নেম ইজ মুবিন রহমান. I've been living the corporate life for 5 years and I'm here to help you with your job search. Now let's go and get your CV seen by a real hiring manager. আপনি যদি নেক্সট 15-20 মিনিট ইনভেস্ট করেন আর আপনার সিভিতে কাজে লাগান তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার জব সার্চ পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে। আপনাকে ফার্স্টে এমন একটা এক্সাম্পল দেই যেখানে একটা রিয়েল হায়ারিং ম্যানেজার অথবা এইচআর দেখলেই বুঝতো যে আপনি কোয়ালিফাইড, কিন্তু একটা এআই সেটা নাও বুঝতে পারে। দুইটা এক্সাম্পল নেন। একজনের সিভিতে লেখা সে ডেটা অ্যানালাইসিস করে, আরেকজনের সিভিতে লেখা সে মান্থলি রিপোর্ট ক্রিয়েট করে। এই দুইটা জিনিস মোটামুটি একই। আপনি ডেটা অ্যানালাইসিস ছাড়া মান্থলি রিপোর্ট কিভাবে রেডি করবেন? কিন্তু এআই এটা নাও বুঝতে পারে, কিন্তু একটা রিয়েল হায়ারিং ম্যানেজার এই দুইটার মধ্যে কানেকশনটা ইজিলি বুঝতে পারতো। অনেকটা আপনার গার্লফ্রেন্ডের মতন, আপনি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার না, আপনি কি তার ফেভারিট ওয়েতে কথাটা বলেছেন নাকি, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। আজকাল একটা রিয়েল পার্সন দিয়ে জাজ হওয়ার জন্য আগে তার গেটম্যান আপনাকে থামাবে। যদি আপনি এই গেটটা পাস করতে চান তাহলে আপনার এভাবে লেখা উচিত ছিল: অ্যানালাইজড মান্থলি ক্যাম্পেইন পারফরমেন্স, প্রডিউসড রিপোর্টস, ইমপ্রুভড ক্লিক থ্রু রেট বাই 20%। এখানে কি করেছেন, কিভাবে করেছেন আর রেজাল্ট কি ছিল সবগুলো একসাথে ইনক্লুড করা আছে। এভাবে লিখলে বোথ এআই অ্যান্ড হায়ারিং ম্যানেজার যদি সে কখন আপনার সিভিটা দেখে, দুজনের জন্যই বুঝতে ইজি হবে যে আপনি কীরকম পারফরমেন্স করতে পারবেন আর আপনার এক্সপিরিয়েন্সে কি আছে। এইটাই মেইন টপিক এই পুরো ভিডিওটার। আপনার যদি মনে হয় আপনি বুঝে গিয়েছেন, এখন এই ভিডিওটা ক্লোজ করে আপনার সিভিটা ইমপ্রুভ করে ফেলেন, প্রবলেম সলভড। আর যদি আপনার মনে হয় আপনার জানার দরকার যে কিভাবে এই ফিল্টারিংটা হয়, এআই আপনার কোন কোন পার্টগুলো দেখে আর কোন কোন পার্টগুলো দেখে না, আর কি কি কারণ আপনাকে রিজেক্টও করে দিতে পারে, তাহলে বাকিটুক ভিডিও দেখুন মন দিয়ে। ফার্স্ট আমরা বুঝি যে এটিএস এই জিনিসটা কি। এটিএস মানে হলো অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। এটা এমন একটা সিস্টেম যেটা কয়েকশো থেকে কয়েক হাজার সিভি নিজে নিজে সোর্ট করতে পারে অ্যান্ড টপ অ্যাপ্লিক্যান্টকে বের করে আনতে পারে, যেন এইচআরে যে পার্সনটা কাজ করছে তার 500, 600, 1000 সিভি দেখতে না হয়, সে জাস্ট টপ সিভিগুলাই খুলে খুলে দেখবে আর অ্যানালাইজ করবে। এটাতে তার ওয়ার্কলোডও কমে অ্যান্ড টাইমও কম লাগছে। অনেক কোম্পানি লিঙ্কডইনকে ইয়ারলি সাবস্ক্রিপশন দেয়। এটা 3 লাখ বেসিক থেকে হতে পারে 70-80 লাখ পর্যন্ত। এই সাবস্ক্রিপশনটার মধ্যে এআই তাকে কিছু কিছু ফিচার্স দেয়, যেরকম মাল্টিপল জব পোস্টিং, অথবা যারা যারা জবে অ্যাপ্লাই করেছে তাদেরকে এআই দিয়ে লিঙ্কডইন নিজেই র্যাঙ্কিং করে দিবে যে টপ টু বটম কে কে আছে অ্যান্ড টপে কে আছে এটা ডিটারমাইন করবে যে আপনি সিভিতে কি কি লিখেছেন তার জব ডেসক্রিপশনের সাথে মিলে নাকি, আর লিঙ্কডইন আপনার প্রোফাইল থেকে আপনার ব্যাপারে যা যা জানে সেগুলো সব মিলিয়ে এই ডেটা সেটটি ডিটারমাইন করবে যে আপনি কি একটা রিয়েল পার্সনের চোখে পড়বেন নাকি হাজার হাজার সিভির মধ্যে নিচে চলে যাবেন। আর অনেক বড় বড় কোম্পানি আছে যেরকম এমএনসি অথবা দেশীয় বড় কোম্পানি যারা নিজেদের এটিএস ইউজ করে। মানে আপনি ধরেন লিঙ্কডইন অ্যাপ্লাই করেছেন বা যেখানেই অ্যাপ্লাই করে থাকেন তাদের ওয়েবসাইটেও করতে পারেন, কিন্তু তাদের নিজের কাস্টম সফটওয়্যার মানে ইনহাউস সফটওয়্যার দিয়ে তারা এই জিনিসটাকে ট্র্যাকিং করে অথবা সর্টিং করে। যদি দেখে থাকেন যে একটা কোম্পানি একসাথে লাইভ 3টার বেশি জব পোস্ট করছে, মোস্ট লাইকলি এই কোম্পানিটার বড় সাবস্ক্রিপশনটা আছে যেখানে সে এআই দিয়ে আপনাকে সর্টিং করবে। আর যদি আপনি লিঙ্কডইনে অ্যাপ্লাই করে থাকেন আর ইজি অ্যাপ্লাই দেওয়ার পরে আপনাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায় অ্যাপ্লাই করার জন্য, ওই ইউজুয়ালি এটা সেই কোম্পানির নিজের ওয়েবসাইট, তাহলে তারা লিঙ্কডইনের এআই ইউজ করছে না আপনাকে সর্ট করার জন্য, হতে পারে তাদের নিজেদের কাস্টম সফটওয়্যার দিয়ে আপনাকে সর্ট করবে। এটা ডেফিনেটলি অনেক অ্যাডভান্সড আর এটার জন্য কোম্পানিরা হিউজ অ্যামাউন্টে পে করে। ধরেন আপনি লিঙ্কডইনে ইজি অ্যাপ্লাইয়ের থ্রুতে কোথাও অ্যাপ্লাই করেছেন, এখন আপনাকে সিভিটা সাবমিট করতে দিবে। দেওয়ার পরে লাস্টে 2-3টা স্ক্রিনিং কোয়েশ্চেন আসতে পারে, ইওর এজ, ইওর এক্সপেক্টেড স্যালারি, অথবা এরকম এক্সট্রা আরও 1-2টা আসতে পারে, এক এক কোম্পানি এক একটা সেট করে। সো এই স্ক্রিনিং কোয়েশ্চেনগুলোর মধ্যে ইওর স্যালারি যেটা, এই পার্টটা হলো একটা স্ক্রিনিং কোয়েশ্চেন। যেরকম আপনি ধরেন এক্সপেক্ট করছেন 1 লাখ টাকা, আর এই স্ক্রিনিংয়ের মধ্যে আপনি যেটা অ্যান্সার দিয়েছেন সেটা যদি ওদের লিস্টের মধ্যে না থাকে তাহলে আপনি অটোমেটিকলি ডিসকোয়ালিফাইড, আপনাকে আর ফার্দার স্ক্রিনিং করবে না। সো এই স্যালারি ব্যাপারটাই আমি কি করি, আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই। নর্মালি যখন একটা কোম্পানি জব পোস্ট করে তখন এই জব পোস্টটা বোথ লিঙ্কডইনেও করে অ্যান্ড বিডি জবসেও করে। সো আমি ফার্স্টে বিডি জবসে গিয়ে এই সেম জবটা আবার সার্চ দিই, যদি থাকে তাহলে গ্রেট। সো আমি ওই জবটার ভিতরে ঢুকি, ওইখানেও আমার সিভি আপলোড করা আছে
আমি ওই জবটার মধ্যে অ্যাপ্লাই করে ওখানেও সেম স্ক্রিনিং কোয়েশ্চেনগুলো দেয় যে ইয়োর এজ অ্যান্ড স্যালারি, এই দুইটাই সবচেয়ে টিপিক্যালি কমন। সো স্যালারির জায়গাটায় আমি ফার্স্টে সবচেয়ে হাই নাম্বার থেকে শুরু করি। লেটস সে আমার এক্সপেকটেশন হলো 60, আর আমি শুরু করব 80 বা 90 থেকে। কারণ লিঙ্কডইনে যদি আপনি ভুল নাম্বারটা ইনপুট করেন, ওরা আপনাকে বলবে না যে এই স্যালারি এক্সপেকটেশনটা টু হাই, জাস্ট আপনাকে কনসিডার করবে না। যদি আপনি বিডি জবসে বেশি এক্সপেকটেশন রাখেন, তাহলে আপনাকে এরকম একটা নোটিফিকেশন দেখাবে, মানে আপনাকে বলবে যে ইয়োর স্যালারি এক্সপেকটেশন ইজ টু হাই। আপনি তো ফার্স্টে বড় নাম্বার থেকে অ্যাপ্লাই করেছিলেন, সো 5K করে কমাবেন আর অ্যাপ্লাই করবেন। যখন দেখবেন যে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, দ্যাট মিনস আপনি তাদের সেট করা রেঞ্জের সবচেয়ে বড় পার্টটাই অ্যাপ্লাই করেছেন। এখন আপনি যদি ছোট নাম্বার থেকে করতেন তাহলে কি হতো, আপনি তার রেঞ্জের বটমেও যদি থাকতেন অ্যাপ্লাই হয়ে যেত। সো নর্মালি আমি বড় নাম্বার থেকে ট্রাই করি। সো আমি এই নাম্বারটা নিয়ে আবার লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে গিয়ে যে এই স্যালারি এক্সপেকটেশনটা সেট হয়েছে বিডি জবসে, ওই নাম্বারটা এসে লিঙ্কডইনে বসাই, তারপরে অ্যাপ্লাই করি। ব্যাক টু লিঙ্কডইন। সো লাঞ্চ ব্রেকের পরে ধরেন HR পার্সনটা এসেছে, এখন চেক করছে যে কয়জন অ্যাপ্লাই করেছে। 500 জন অ্যাপ্লাই করেছে, যার মধ্যে থেকে আপনার নাম কোনো না কোনো জায়গায় এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে কোথাও আছে। আর আপনার জন্য খুবই আনফর্চুনেট, একজনকে এইভাবে দেখাবে যে দিস পারসন ইজ দ্য টপ পিক ফর দিস রোল। এখানে দেখাবে যে কয়টা মাস্ট হ্যাভ কোয়ালিফিকেশন আপনার সাথে ম্যাচ করেছে, কয়টা নাইস টু হ্যাভ কোয়ালিফিকেশন আপনার সাথে ম্যাচ করেছে। আপনি যদি এই পার্সনটা হন, ইউ আর হিম, আপনি মায়ের আদরের সবচেয়ে ছোট সন্তান, আপনি আইসক্রিম কোনের সবচেয়ে নিচের টেস্টি পার্ট। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যদি এরকম টপ টিয়ার টপ লিস্টে থাকেন অথবা টপ 1ও হন, কয়টা HR আছে যে খুব মন দিয়ে আরও 50-60টা CV পড়বে এর নিচে? এটাই হলো পাওয়ার অফ অপটিমাইজিং। এই পার্সনটার অপটিমাইজ CV দেখে AI তাকে নাম্বার 1 হিসেবে এইভাবে রেকমেন্ড করেছে। তার কি জব পাওয়াটা টাফ হবে? দেখেন কিভাবে লিখছে যে প্রুভেন ট্র্যাক রেকর্ড, অ্যাজ ইফ সে সামনে দাঁড়িয়েছিল যখন আপনি এই কাজগুলো করেছেন। যদি আপনি লিঙ্কডইনের বাইরে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে প্রবাবলি লিঙ্কডইন AI দিয়ে এটা সর্ট হচ্ছে না। আপনার যদি কন্টেন্ট সোফার ভালো লাগে অথবা আপনার মনে হয় আমি আপনাকে লাইফে কোনো ভ্যালু দিচ্ছি, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। যদি কোনো কাস্টম সফটওয়্যার দিয়ে বা ATS দিয়ে কোনো একটা কোম্পানি নিজেরাই র্যাঙ্কিং করে, হয়তো র্যাঙ্কিং সফটওয়্যারটা ডিফারেন্ট, বাট একই লজিকেই কাজ করে। জাস্ট আপনার সিভির সাথে জব রিকোয়ারমেন্ট ম্যাচ করাটাই মেইন প্রিন্সিপাল এখানে। সো আপনি কিভাবে এই টপ টিয়ার লিস্টে ঢুকতে পারেন? লেভেল 1 কোয়ালিফিকেশন ম্যাচ। 2 রকমের স্কিল আছে যেটা ম্যাচ করতে পারে। একটা হলো এক্সপ্লিসিট স্কিল আর একটা হলো ইমপ্লিসিট স্কিল। এক্সপ্লিসিট স্কিল এমন একটা জিনিস যেটা আপনি আপনার নিজের স্কিল সেকশনে লিখেছেন, আর ইমপ্লিসিট স্কিল এটা হতে পারে যে লিঙ্কডইন আপনার সিভিটা পড়ে যা যা বুঝেছে, অথবা আপনার প্রোফাইল তো আপনি অনেকদিন ধরে ইউজ করছেন, আপনার প্রোফাইলের ভিতর থেকে লিঙ্কডইন কি জানে আপনার ব্যাপারে সেটাও ইউজ করতে পারে অ্যাজ আ স্কিল। এটার নাম ইমপ্লিসিট স্কিল। আপনি এই দুইটা যত পারফেক্টলি ম্যাচ করতে পারবেন জবের সাথে, আপনার চান্সেস তত হাই। লেভেল 2 আপনার স্ক্রিনিং কোয়েশ্চেন্স। আপনার স্ক্রিনিং কোয়েশ্চেনের মধ্যে কোনো চালাকি করা যাবে না। স্ক্রিনিং কোয়েশ্চেন যদি ভুল হয়, অথবা এখানে ভুল বলা যাবে না, জাস্ট না মিলে, তখন এটার ব্যাপারে কোনো কিছু করার নেই। কারণ আপনি যদি মিথ্যা কথাও বলেন, পরে তো এই জিনিসটা রিভিল হবে আর আপনাকে ডিসকোয়ালিফাই করতেই হবে। সো এই একটা জিনিস আপনার হাতে নেই। এটার কয়েকটা এক্সাম্পল হতে পারে কত বছর আপনি চাকরি করছেন, আপনার এডুকেশন কি হয়েছে। এই জিনিসগুলোর ব্যাপারে আসলে অপটিমাইজ করার কিছু নেই। আইদার ইউ হ্যাভ ইট অর ইউ ডোন্ট। লেভেল 3 আপনাকে AI এই কয়টা ক্যাটাগরির মধ্যে ঢুকাতে পারে, কিন্তু এআইটা কিন্তু আপনাকে ডিসাইড করে দিচ্ছে না যে আপনি হায়ার হবেন নাকি না। সেটা কিন্তু ঠিকই একটা হায়ারিং ম্যানেজার ওর HR করছে। একটা এক্সপিরিয়েন্স HR স্টিল মেবি অপশনেও কিন্তু দেখবে যে কেউ কি ভালো ক্যান্ডিডেট ছিল যে মিস হয়ে গিয়েছে। ধরেন আপনি সিভিতে লিখেছেন আপনার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, একটা হায়ারিং ম্যানেজার এটাকে একভাবে দেখবে, AI আর একভাবে দেখবে। জব ডিসক্রিপশনে দেওয়া আছে যে 3 ইয়ার্স মিনিমাম, আপনি দিয়েছেন 2 ইয়ার্স, AI আপনাকে মেবিতে ঢুকিয়ে দিবে যদি আপনার স্কিলস অনেক ভালো থাকে, বাট জাস্ট এই জিনিসটা না মিলে। একটা হায়ারিং ম্যানেজার কিন্তু ডিফারেন্সটা বুঝবে যে আপনি করেছেন 2 ইয়ার্স একটা MNC অর আ বিগ সলিড কোম্পানি, কিন্তু AI তো আর সেটা বুঝবে না। AI ভাবে 2:2, 3:3। একটা এক্সপিরিয়েন্স HR বুঝবে যে 2 ইয়ার্স at an MNC is way better than 3 or 4 years at a জমিদারি স্টাইল কোম্পানি। সো আপনার কাজ কিন্তু এটা না যে আপনি এআইয়ের সাথে চালাকি করবেন। আপনার কাজ হলো আপনি এমনভাবে আপনার সিভিটাকে লিখবেন বা অপটিমাইজ করবেন যেন এআই সবচেয়ে ভালো মতন আপনাকে বুঝতে পারে। বাকিটা কাজ HR নিজে নিজে করবে। আলটিমেটলি হায়ারিং ডিসিশনটা কিন্তু HR নিচ্ছে, AI নিচ্ছে না। অ্যান্ড ডান। AI এইভাবে আপনাকে ফিল্টার করে। আর আপনার যদি খালি এতটুকু জানার দরকার ছিল, আপনি তাহলে এখন ভিডিও বন্ধ করে ইমিডিয়েটলি সিভিটা ইমপ্রুভ করে ফেলতে পারেন। আর যদি আপনি স্টিল জানতে চান যে আপনার নিজের AI দিয়ে কিভাবে আপনি AI সিস্টেমটার জন্য আপনার সিভিকে অপটিমাইজ করবেন, তাহলে মন দিয়ে নেক্সট পার্টটা দেখুন। স্টেপ 1 দেখেন জব ডিসক্রিপশনে মাস্ট হ্যাভ স্কিল কি আছে। যদি মাস্ট হ্যাভ স্কিল লেখা থাকে তাহলে ভালো, ওগুলোকে কপি করেন। আর যদি মাস্ট হ্যাভ স্কিল না থাকে
দেন পুরো জব ডিসক্রিপশনটাকে কপি করেন আর আপনার ফেভারিট এআই ছোট্ট বন্ধুর কাছে যান, পুরো জব ডিসক্রিপশনটাকে পেস্ট করুন। পেস্ট করে বলুন যে আইডেন্টিফাই দ্য মাস্ট হ্যাভ স্কিলস ফর দিস জব ডিসক্রিপশন। এআই আপনাকে এরকম কয়েকটা স্কিলের একটা লিস্ট বানিয়ে দিবে। নাম্বার 2, কোন কোয়ালিফিকেশনগুলোর মধ্যে অথবা স্কিলগুলোর মধ্যে বেশি এমফেসিস দেওয়া হয়েছে। আপনি আবার জব ডিসক্রিপশনটাকে কপি পেস্ট করে আবার লিখতে পারেন যে উইচ রোলস ওয়ার এমফেসাইজড অর রিপিটেড। তখন আপনাকে এরকম কয়েকটা লিস্ট দিবে যে এই লিস্টে যে কয়টা জিনিস আছে এটার মধ্যে এক্সট্রা এমফেসিস দেওয়া হয়েছে, হায়ার্ড হওয়ার জন্য এগুলো আপনার লাগবে। নাম্বার 3, আউটকাম কি কি চাচ্ছে তারা সেটা লিখে দিতে পারে, আর যদি না লিখে দেয় আগের স্টেপের মতনই এআইতে বসে আপনি দেখেন যে কি কি আউটকাম এই এমপ্লয়ার খুঁজতেছে এই ডিসক্রিপশন অনুযায়ী। আপনার এখান থেকে এই লিস্টের থেকে যেই ওয়ার্ডগুলো আপনার অ্যাকচুয়াল স্কিলের সাথে মিশে সেগুলাকে জাস্ট ট্রান্সলেট করতে হবে, এই ওয়ার্ডগুলো রিপ্লেস করতে হবে যেন বোথ এআই অ্যান্ড দ্য হায়ারিং ম্যানেজার নোজ যে আপনার এই স্কিলগুলো আছে। কোম্পানি চাচ্ছে এমপ্লয়ি এনগেজমেন্টের জন্য একজন, আর আপনার সিভিতে লেখা আছে অর্গানাইজড কোম্পানি ইভেন্টস। দুইটা একই জিনিস, বাট আপনার এইভাবে লিখলে বেস্ট যদি আপনি লেখেন প্ল্যান্ড এমপ্লয়ি এনগেজমেন্ট ইভেন্টস অ্যান্ড প্রোগ্রামস থ্রু আউট মাল্টিপল বিজনেস ইউনিটস। এখানে দেখেন ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু মিলেছে, আর আপনি যে এমপ্লয়ি ইভেন্টগুলো অর্গানাইজ করেছেন সেটাও ক্লিয়ারলি বোঝাতে পেরেছেন। দিস ইজ মি অর্গানাইজিং দ্য কোম্পানি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই এক্সাম্পলটা অনেক ইম্পর্টেন্ট বিকজ এখানে দেখতে পাচ্ছেন যে আমি সেকেন্ড প্লেস ট্রফি পেয়েছি। আপনার অফিসের অ্যাক্টিভিটি অথবা আপনার ক্যারিয়ার যে অ্যাচিভমেন্টগুলো আছে এগুলো অলওয়েজ আপনার লিঙ্কডইনের মধ্যে রাখবেন। এটা একটা ইন্ট্রিনজিক সিস্টেম। লিঙ্কডইন খালি আপনার সিভি দেখবে না, আপনার প্রোফাইলে যে জিনিসগুলো আছে এটাও কিন্তু তাকে ট্রেন করে যে আপনি কী কী পারবেন কী কী পারবেন না সেটা অনুযায়ী আপনাকে ক্লাসিফাই করতে অথবা র্যাঙ্ক করতে। আপনার সিভিতে যে ইনফরমেশনগুলো আছে এটা যেন আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে। আপনার সিভি হলো একটা ট্রেলার আর আপনার প্রোফাইলটা হবে মেইন মুভি। যদি ট্রেলারের সাথে মুভি ম্যাচ না করে তাহলে তো যে হায়ার করছে সে আপনাকে ফুলি ট্রাস্ট করবে না। নাও স্টেপ নাম্বার 4, ডিস্ট্র্যাক্টেড হবে না। আপনার কিন্তু টাকার দরকার। আপনার যে স্কিলগুলো আছে সেটা অনুযায়ী আপনি আপনার ছোট্ট বন্ধু এআইকে বলতে পারেন যে আমাকে একটা লিঙ্কডইন বায়ো বানায় দাও যেখানে এই কিওয়ার্ডগুলো থাকবে। একটা প্যারাগ্রাফ থাকবে যেখানে আপনার এই জব সার্চের জন্য যে কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট এগুলো ইনক্লুডেড থাকবে ন্যাচারালি, যেন আপনার প্রোফাইল দেখেই এআই বুঝতে পারে যে আপনি এই টাইপের কাজের মধ্যে জড়িত অথবা আপনি এই টাইপের কাজ করেন। স্টেপ 5, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি কি লিখেছেন সিভিতে একদমই ম্যাটার করে না যদি এটা পড়তেই না পারে। সো ফরম্যাটিং অনেক ইম্পর্ট্যান্ট। আপনি এমনভাবে লিখবেন, এমনভাবে প্যারাগ্রাফ করবেন যেন খুব ইজিলি কোনো একটা সিস্টেম এটাকে পড়তে পারে, ক্যারেক্টারগুলো বুঝতে পারে। কোনো গ্রাফিক্স উল্টাপাল্টা ইউজ করবেন না, কোনো এই পাওয়ার বার অথবা চার্টস এগুলো ইউজ করবেন না, এগুলো বুঝতে হেল্প করে না। এগুলো উল্টা এমনও হতে পারে যে আপনি ইম্পর্টেন্ট ডেটাটাকে এভাবে দেখিয়েছেন আপনার ব্যাপারে আর এটা একদমই পড়লই না। সো এআই জানেই না যে আপনি এই জিনিসটা করতে পারেন। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলছিলাম কিভাবে আপনি যে হায়ার করছে তাকে নক দিতে পারেন। সো সেম ওয়েতে আপনি একটা জিনিস করতে পারেন, যদি আপনার মনে হয় আপনার সিভিটা কেউ দেখবে না অথবা এই সিভিটা অলরেডি দেখাচ্ছে 1000 জন 100 জন যতজনই হোক অ্যাপ্লাই করে বসে আছে, আপনার যদি মনে হয় আপনার চান্স কম, আপনি অ্যাটলিস্ট এটা করতে পারেন বেশি হলে যে আপনি ওই রিক্রুটারকে মেসেজ করতে পারেন, মাই নেম ইজ মুবিন রহমান, I applied for this position and I'm really interested in working in your company. I have this kind of experience. মেসেজের সাথে আপনার পিডিএফ সিভিটা ঢুকিয়ে দিবেন। যদি দেখবে, এমনও হতে পারে যে এই সিভিটা সে কোনোদিনই দেখতো না, বাট যদি এভাবে দিতে পারেন তাহলে দেখবে। হতে পারে আপনার কোনো চান্সই নেই এই জবটার মধ্যে, আপনি এমনি রিক্রুটারকে মেসেজ করে টাইম নষ্ট করছেন, এটা করবেন না। কিন্তু এমনও হতে পারে যে এই একটা মেসেজ করার জন্য আপনার সিভিটা অ্যাটলিস্ট একটা মানুষ দেখলো যেটা সে দেখতোই না। স্টেপ 6, আপনি একটা সিভি দিয়ে একদম কোম্পানির পর কোম্পানির সব ধরনের জবে ম্যাচ অ্যাপ্লাই করবেন না। আপনার ফিল্ডে যে কাজগুলো আপনি করতে পারেন বা করতে পারবেন সেই জিনিসগুলোতে অ্যাপ্লাই করবেন। আর এক সিভি সব কিছুর জন্য রাখবেন না, অ্যাটলিস্ট আপনার 3টা ভ্যারাইটি থাকতে পারে, 3 ধরনের জিনিসের জন্য আপনার ফিল্ডে অপটিমাইজড, যেটা আপনি জায়গা মতন যখন টাইম আসবে অ্যাপ্লাই করার সময় ওই সেভড সিভিগুলোর মধ্যে থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। এগুলো হাতে রাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন ওই টাইপের জবটা আসবে তখনই কি আপনার টাইম থাকবে নতুন করে সিভি এডিট করার? না, এটা একবার করে রাখেন, বারবার ইউজ করতে পারবেন। আমার নেক্সট ভিডিওতে আমি কন্টেন্ট আপলোড করব যেখানে আপনার যদি যথেষ্ট বা খুব ভালো এক্সপিরিয়েন্স নাও থাকে আপনি কিভাবে স্টিল জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনার কম এক্সপিরিয়েন্সকে ভালো এক্সপিরিয়েন্স হিসেবে ট্রান্সলেট করতে পারেন সেটা দেখাবো।